গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংগঠনটি জানিয়েছে তারা ইসরায়েলের সাথে আলোচনায় বসতে প্রস্তুত, তবে হামাস দাবি তুলেছে এর মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে। এই বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতি প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব। এদিকে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। ইসরায়েলি হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া নিজের বাড়িতে প্রয়োজনীয় কিছু অক্ষত আছে কিনা তাই খুঁজতে এখন ব্যস্ত ৩৫ বছরের সালাহ আবু উদেহ। ৫ সন্তানের পিতা যুদ্ধের পর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য পরিবার নিয়ে গাজার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন। ছুটতে ছুটতে এখন ক্লান্ত সালাহ আশা করছেন শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফিরে আসবে। আমরা আর সহ্য করতে পারছি না। গাজার মানুষের সাথে যা হয়েছে তা যদি অন্য কোনো দেশের সাথে হতো তাহলে তারা অনেক আগেই সাদা পতাকা উত্তোলন করত। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি দলগুলি যেন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়, মানুষজন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। একই আকুতি আরেক ফিলিস্তিনি মোহাম্মদ হামাদের। প্রতিদিনই দোয়া করেন আজকের হামলায় যেন শেষ হামলা হয় তার প্রিয় এই মাতৃভূমিতে। আল্লাহ জানতো এই যুদ্ধ শেষ হবে, এর শেষ হওয়া উচিত। তিনি নিশ্চয় আমাদের এই যুদ্ধ থেকে মুক্তি দিবেন। এটাই যেন আমাদের ওপর শেষ হামলা হয়, গাজার ওপর শেষ আক্রমণ হয়। আশার কথা হলো গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে তারা দাবি তুলেছে এ প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে যাচ্ছেন নেতানিয়াহু। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আগামী সপ্তাহে গাজার বিষয়ে চুক্তি হতে পারে। আমি খুবই আশাবাদী। আমি আসার পর সেখানে অবস্থা খারাপ দেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, অনেকের মুক্তির ব্যবস্থা করেছি। পরিস্থিতি আমরা সামলে ফেলব। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। হামলা হয়েছে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপরও। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে গত ২৭ জুন থেকে ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শারমিন শ্রাবণী, ৭১। গত ৩ বছরে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় ৪০%। ইহুদি আবাসন বা আবাসিক ভবনের সংখ্যা ১২৮ থেকে বেড়ে পৌঁছেছে ১৭৮টিতে। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12। বসতি স্থাপনের মাধ্যমে গত কয়েক দশক ধরে একটু একটু করে ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি গড়ছে ইসরায়েল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে গত প্রায় ৩ বছরে এই বসতি স্থাপন বেড়েছে প্রায় কয়েক গুণ। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা সহ ১৪ জন মন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলি দখলকৃত এলাকা আরও বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে চিঠি দিয়েছেন। কয়েক ডজন নতুন বসতি স্থাপনের পাশাপাশি পশ্চিম তীরে বিদ্যমান বসতিগুলোতে ভবন নির্মাণের হার গত ২.৫ বছরে রেকর্ড ভেঙেছে বলেও উল্লেখ করে চ্যানেল 12। আরও বলা হয় গত ২.৫ বছরে ৪১,৭০৯টি নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও ২ ইসরায়েলি সেনা। তারা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াহির এলিয়াহু। এই নিয়ে গত প্রায় ২ বছরে গাজায় নিহত সেনার সংখ্যা পৌঁছালো ৮৮২ জনে। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৫৩তম আর্মোর্ড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সাথে আরও ২ সেনা আহত হয়েছেন। আর ইয়াহির এলিয়াহুর বাড়ি ইসরায়েলির এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। গত ৩০ জুন ইসরায়েলি বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছিল ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৫,৮৪৪ জন।
যুদ্ধবিরতি শর্ত ভেঙে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বাড়ি, একটি কাপড়ের কারখানা ও একটি সরকারি বুলডোজার গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ইসরায়েল সেনারা। গত বছর নভেম্বরে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে লেবাননের সরকার। সেই চুক্তির শর্ত ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো হামলা পরিচালনা করবে না আইডিএফ। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির ৮ মাস পেরিয়ে গেলেও এখনও লেবানন থেকে সরেনি ইসরায়েলি সেনারা। এছাড়া প্রায় যুদ্ধবিরতি ভেঙে দেশটিতে হামলা চালায়। হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো দক্ষিণ লেবাননে অবস্থিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সরকারকে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি লেবাননের সরকারকে বলেছেন, চলতি বছর নভেম্বরের মধ্যে যদি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে তাহলে ডিসেম্বর থেকে লেবাননে আবারও অভিযান শুরু করবে আইডিএফ। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা অস্ত্র সমর্পণ করতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বৃষ্টি ও হঠাৎ বন্যায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে 20 শিশু। অন্যদিকে ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 69 জনে। নিখোঁজ আছেন 37 জন এবং আহত হয়েছেন আরও 110 জন। আর এখনও দাবানলে পুড়ছে তুরস্কের ইজমির। আগুন জ্বলছে জার্মানিতেও। আরও জানাচ্ছেন আফসানা শাওন। টানা বৃষ্টিতে গুয়াডালুপ নদীর পানি বেড়ে টেক্সাসে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। হান্টে গ্রীষ্মকালীন ক্যাম্পের 20 শিশু নিখোঁজ হয়ে গেছে। এছাড়া বন্যার পানিতে আটকা পড়েছেন অনেকেই। পরিস্থিতির ভয়াবহতা জানালেন কেয়ার কাউন্টি শেরিফ। এই সময়ে হতাহতের মোট সংখ্যাটা বলা কঠিন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কয়েকদিন সময় লাগতে পারে। 14টি হেলিকপ্টার এবং গ্রাউন্ড ক্রু ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চলছে। বন্যায় রাস্তা তলিয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এদিকে ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট ও বাড়িঘর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিমলা, মান্ডি এবং সিরমৌরে গেল 24 ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। 9 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডিতে। এই জেলায় মৃত ও নিখোঁজ ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি। প্রদেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত প্রায় 800 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে ত্রাণ শিবির, পাশাপাশি নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে শক্তিশালী গ্রীষ্মকালীন ঝড়ের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। ভেঙে গেছে 160 বছরের রেকর্ড। অন্তত 5 জন আহত এবং 8টি গাড়ি ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে 25 মিটার। চালু করা হয়েছে শহরের বন্যা প্রতিরোধী ব্যবস্থা। ওদিকে তীব্র তাপদাহে পড়ছে ইউরোপ। স্বাভাবিক সময়ের তুলনায় এবার তাড়াতাড়ি পড়েছে গরম। তাপমাত্রা বেড়েছে অন্তত 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জার্মানিতে জ্বলছে দাবানল। স্যাক্সনিতে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। মোট 35 বারে 63,000 লিটার পানি ছিটানো হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে। কাজ করছেন কয়েক হাজার দমকল কর্মী। আগুন জ্বলছে তুরস্কের ইজমিরেও। বনের আগুন লোকালয়ে ছড়িয়ে এরই মধ্যে হয়েছে প্রাণহানি। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 200 বাড়ি। সরিয়ে নেওয়া হয়েছে কমপক্ষে 50,000 মানুষকে। আফসানা শাওন, 71। নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প নিজেই এই বিষয়ে জানান। সুগন্ধির নাম ভিক্টোরি 45-47। এই নামকরণের কারণ হিসেবে বলা হচ্ছে এগুলো জয়, শক্তি ও সাফল্যের প্রতীক। নতুন এই সুগন্ধিগুলো পুরুষদের জন্য কালো ও নারীদের জন্য লাল বাক্সে সোনালী অক্ষরে ট্রাম্প ব্র্যান্ডে বাজারজাত করা হচ্ছে। বোতলের আকৃতি ট্রাম্পের ক্ষুদ্র ভাস্কর্যের মতো, যা ট্রাম্পের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে। এই সুগন্ধির মূল্য বাংলাদেশি মুদ্রায় 30,000 টাকার বেশি। এদিকে এই সুগন্ধি বাজারজাত করে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন ট্রাম্প। প্রেসিডেন্টের পদমর্যাদা ব্যবহার করে ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে আর্থিক লাভবান হচ্ছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।